প্রিয় বন্ধুরা, আমরা মিশ্রণ চ্যাপ্টারের 1 থেকে 50 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে বাকি প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো 51 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছেন? দেখো, এটা এক্স ধরে তোমরা করতে পারো যে মোট কর্মী এক্স জন, তারপরে তোমরা একটা ইকুয়েশন তৈরি করে করতে পারো। কিন্তু আমরা যেহেতু মিশ্রণের অঙ্ক করছি, আমরা এখানে মেথড অফ অ্যালিগেশনটা ব্যবহার করে করার চেষ্টা করব। তো দেখো কি বলেছে, যে একটা অফিসে অফিসার আছে, ঠিক আছে, অফিসার আর বাকি কর্মী, ঠিক আছে। তো আমি শুধু কর্মী লিখছি, ঠিক আছে, বা তুমি বাকি কর্মীও লিখতে পারো। ওকে, যারা অফিসার তারাও কিন্তু কর্মী। এই অঙ্কগুলি করার ক্ষেত্রে এই জায়গাটা ধ্যান দেবে যে যারা অফিসার তারাও কিন্তু কর্মী, আর বাকি কর্মী মানে অন্যান্য যারা আছেন, ঠিক আছে। অফিসার আছেন কজন, নাকি বলেছেন 7 জন, এবং সকলের গড় বেতন দেওয়া আছে দেখো 8,000 টাকা। গড় বেতন 8,000 টাকা। ওকে, অফিসারদের গড় বেতন 12,000 টাকা। একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে অফিসারদের গড় বেতন যেটা দেওয়া আছে অফিসারদের ক্ষেত্রে 12,000 টাকা, আর বাকি কর্মীদের গড় বেতন দেওয়া আছে তোমার 6,000 টাকা, ঠিক আছে। বাকি কর্মীদের 6,000 টাকা। আর ওভারঅল বেতন কত? ওভারঅল গড় বেতন দেখো 8,000 টাকা। তাহলে মেথড অফ অ্যালিগেশন করো, ঠিক আছে। কি করতে হয়? কোনাকুনি বিয়োগ করতে হয়। কোনটা থেকে কোনটা করব? যেটা বড় সেটা থেকে ছোটটা, ঠিক আছে। দেখো এই বরাবর 8,000 বড়, এখানে 6,000 মানে এখানে 2,000, ঠিক আছে। এই বরাবর 12,000 বড়, এখানে 8,000 মানে এখানে 4,000, ঠিক আছে। তাহলে দেখো অফিসার ও কর্মীর সংখ্যার অনুপাত কিন্তু আমরা পেয়ে যাব এই দুটোর অনুপাত করে দিলে 1:2 হবে, ঠিক আছে। তাহলে অফিসার ও কর্মীর সংখ্যার অনুপাত কিন্তু পেয়ে গেলাম। বলছে অফিসার কতজন আছেন, নাকি 7 জন, ঠিক আছে। অর্থাৎ 1 ইউনিট সমান 7। তাহলে বাকি কর্মী 2 ইউনিট মানে কতজন? 14 জন, ঠিক আছে। তাহলে ওই অফিসে মোট কর্মী কতজন? দেখো অফিসাররাও কিন্তু কর্মী, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক আছে। 7 জন যোগ 14 জন সমান 21 জন, ঠিক আছে। এই জায়গাটা অনেকে ভুল করে, কর্মী 14 জন করে দেয়, কারণ এই যে এখানে কর্মী লেখা আছে তাই অফিসারদেরকে কর্মী ধরে না, অফিসাররাও কর্মী। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে এক জায়গায় যে বাকি কর্মী, যখন এই শব্দটা পাচ্ছ এর অর্থই অফিসাররাও কিন্তু কর্মী, ঠিক আছে। তো যাই হোক, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 21। 21 রয়েছে দেখো তোমার অপশন সি এ। ওকে, 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল। তার সঞ্চয় বৃদ্ধি বা হ্রাসের হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো খরচ আর সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে। তো খরচ 3 ইউনিট আর সঞ্চয় 1 ইউনিট, তাহলে আয় কত টোটাল, ঠিক আছে। আয় থেকেই তো খরচ করে, যেটা বাকি থাকে সেটা সঞ্চয়, তাহলে 4 ইউনিট, ঠিক আছে। এবার কি বলছে, যে আয় 10% বৃদ্ধি পেল। দেখো 4-এর 10% বৃদ্ধি পেলে 0.4 আসবে। আমরা পয়েন্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পুরোটা সিস্টেমটাকে 10 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। কোনো পরিবর্তন হয়নি। দেখো এখন 30 ইউনিট, 10 ইউনিট আর 40 ইউনিট, ঠিক আছে। তাহলে 10% যদি বৃদ্ধি পাই তাহলে এখন 44 ইউনিট হয় আয়, ঠিক আছে। আবার কি বলেছে, খরচ 20% বৃদ্ধি পাই, তাহলে কত ইউনিট হবে? দেখো 36 ইউনিট হবে। 30-এর 20% মানে কি 6, ঠিক আছে। 30-এর 20% মানে 6, 10% মানে 3 হতো, তাহলে 20% মানে 6, এই আর কি, ঠিক আছে। তাহলে দেখো সে 44 ইউনিট আয় করছে এখন, আর 36 ইউনিট সে কি করছে? খরচ করছে। তাহলে কত ইউনিট বাকি আছে? 8 ইউনিট সে এখন সঞ্চয় করছে। তাহলে আগে সঞ্চয় ছিল 10 ইউনিট, এখন হয়ে গেল 8 ইউনিট। তাহলে তার সঞ্চয়ের হার কমলো। 10-এ যদি কমে 2, তাহলে 100-তে কত? ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল। দেখো 20%, অর্থাৎ তার সঞ্চয় কমলো 20%, ঠিক আছে। 20% রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 20% শুধু নাই, 20% হ্রাস লেখা আছে, ঠিক আছে। 53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করে, তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল, বর্ধিত খরচ কত টাকা? দেখো তার খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ লিখলাম এখানে 12%, ঠিক আছে। আর সঞ্চয় হ্রাস পেয়েছে, তার মানে -4%, ঠিক আছে। ওভারঅল বৃদ্ধি পেয়েছে 8%, মানে তার আয় বৃদ্ধি পেয়েছে 8%। তাহলে মেথড অফ অ্যালিগেশন করো, ঠিক আছে।
বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, দেখো 8 মাইনাস মাইনাস 4 মানে 12 আসবে অনুপাত, দেখো এখানে 4 আসবে, 12 থেকে 4 বাদ দিলে তা 3 অনুপাত 1 আসবে। সে রোজগার করে কত টাকা? 4000 টাকা। 4000 কে 3 অনুপাত 1 যদি ভাগ করি তাহলে এখানে আসে 3000, আর এখানে আসে কত? এখানে আসে 1000। এবার কি বলছে? এবার বলছে যে তার বর্ধিত খরচ কত। দেখো 3000 টাকা এখন খরচ, তাহলে খরচ কত বৃদ্ধি পেয়েছে? 12%, তাহলে 12% বাড়িয়ে দাও। 3000 গুণিত 112/100, দুটো শূন্য কেটে গেল, শূন্য থাকলো, 3 দুগুণে 6, 3 3, ঠিক আছে। অর্থাৎ তার বর্ধিত খরচ 3360 টাকা। ওকে, 3360 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? দেখো মেথড অফ অ্যালিগেশন এখানে ব্যবহার করেই করবো অঙ্কটা, এক্স ধরেও করা যায়। ছাত্র ছাত্রী, ঠিক আছে, ছাত্র ছাত্রী আমরা জানি না যে সংখ্যা কত, ঠিক আছে, সেটার অনুপাত পাবো আমরা। তারপরে দেখো 50 জন টোটাল আছে, 50 জন, সেটাকে সেই অনুপাতে ভেঙে দেবো। দেখো ছাত্র পায় 30 টাকা, ছাত্রী পায় 25 টাকা, ঠিক আছে। 50 জন ছাত্র ছাত্রী আছে, টোটাল 1350 টাকা। তাহলে গড় কত করে পায়, গড় বা ওভারঅল কত করে পাবে সেটা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে 5 দ্বারা কাটে 5 দুগুণে 7, তার মানে ওভারঅল পায় 27 টাকা করে। মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করো, তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত পেয়ে যাবে। তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 2। দেখো তাহলে ছাত্র ছাত্রীর টোটাল 5 ইউনিট, অর্থাৎ আনুপাতিক সমষ্টি 5, ঠিক আছে। তাহলে দেখো 50/5 গুণিত ছাত্রের জায়গায় আছে 2 ইউনিট, তাহলে 2 দ্বারা গুণ, তার মানে 10 গুণিত 2 মানে 20, অর্থাৎ ছাত্রের সংখ্যা 20 জন। 20 জন রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাক্সে 30টি 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। মোট মুদ্রার সংখ্যা 30টি, মোট আছে 12 টাকা, ঠিক আছে। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো আছে 50 পয়সা কিছু মুদ্রা এবং 25 পয়সার কিছু মুদ্রা, আমরা কিন্তু জানি না। টোটাল আছে 12 টাকা, মানে 1200 পয়সা, যেহেতু এগুলো পয়সায় আছে সম্পূর্ণটা পয়সা কনভার্ট করতে হবে, ঠিক আছে। কটা আছে মুদ্রা? 30টি, তাহলে 30 দ্বারা কাটো 40, তাহলে ওভারঅল কত পয়সা? 40 পয়সা, ঠিক আছে, ওভারঅল 40 পয়সা। তাহলে দেখো মেথড অফ অ্যালিগেশন করো, তাহলে 15, ঠিক আছে, আর এটা 10, তাহলে অনুপাতটা কত? দেখো 50 পয়সা এবং 25 পয়সার অনুপাত আমরা পাবো 3:2, ঠিক আছে। টোটাল 30টি, ঠিক আছে, আনুপাতিক সমষ্টি দেখো 3 আর 2 এর যোগফল 5, ঠিক আছে। গুণিত কি বলেছে? 50 পয়সার সংখ্যা কত? তাহলে 50 পয়সার জায়গায় যে অনুপাতটা আছে সেটা দ্বারা গুণ হবে। তাহলে দেখো 6 3 6 18, অর্থাৎ 50 পয়সার সংখ্যা 18টি। 18টি রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 56 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো 1 টাকা মানে এখানে 100 পয়সা, সবগুলোকে পয়সায় কনভার্ট করতে হবে, নাহলে হবে না, 1 টাকা রেখে দিলে তো হবে না, ঠিক আছে। 100 পয়সা এবং 25 পয়সা, মোট আছে 30টি, আর মোট আছে 1500 পয়সা। 15 টাকা মানে কি 1500 পয়সা, তাহলে ওভারঅল কত টাকা, কত পয়সা সেটা দেখবো, ঠিক আছে। ওভারঅল 50 পয়সা, ঠিক আছে। মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করবো, এটা 50, ওকে। তাহলে দেখো এখানে আসবে 25, এখানে আসবে 50, অর্থাৎ 1 টাকা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত বেরিয়ে আসবে 1:2, ঠিক আছে, 1:2। তাহলে দেখো টোটাল বলেছে 30টা, আনুপাতিক সমষ্টি 3, কি বলেছে যে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত? তাহলে 25 পয়সার জায়গাতে যে অনুপাতটা আছে সেটা দ্বারা গুণ হবে, 2 দ্বারা গুণ হবে, তাহলে 10 গুণিত 2 মানে 20, অর্থাৎ 25 পয়সার মুদ্রার সংখ্যা হবে 20টি। 20টি রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? খুবই সহজ একটি অঙ্ক, এই অঙ্কগুলি কিন্তু খুব সহজে করা যায়, একদম সহজে অ্যান্সার চলে আসবে। দেখো মুরগি আর ছাগল আছে, টোটাল আছে 43 জন, ঠিক আছে, বা 43টি, ঠিক আছে। দেখো তাহলে মুরগি যদি সবকটা হয় তাহলে পা কটা হবে? 43 দুগুণে 86, ঠিক আছে, এইভাবে করতে হয় আর কি। দেখো মুরগি সবকটা ধরে নিলাম, তাহলে কতটা? 86 হবে পা, ঠিক আছে। আর যদি সবকটাই ছাগল হয়, ঠিক আছে, তাহলে কটা হবে? ছাগলের 4টে পা থাকে, তাহলে 4 দ্বারা গুণ হবে, তাহলে 86 দুগুণে 12 2, হাতে থাকে 1, ঠিক আছে, আর দুগুণে 16 রেখে 172, ঠিক আছে, করে নিলাম। 43কে 4 দ্বারা গুণ করা যাক, 86কে 2 দ্বারা গুণ করা তাই, ঠিক আছে। এটা আবার 86 দ্বারা গুণ করলাম কেন, এই প্রশ্ন করো না। তো যাই হোক, দেখো সবকটা যদি মুরগি হয় তাহলে এতটা পা, সবকটা ছাগল হলে এতটা পা, বলা আছে 142টা পা মোট মিলিয়ে।
তাহলে মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করো, এইভাবে করবে এই অঙ্কগুলি, ঠিক আছে। তাহলে দেখো কত সহজে অ্যান্সার বেরিয়ে আসে। তাহলে দেখো 2 থেকে 2 বাদ দিলে 0, 7 থেকে 4 বাদ দিলে 3, এটাই থাকলো 30। অনুপাত দেখো এবার কি এটা বড় এটা ছোট, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, তাহলে 14 থেকে 9 বাদ দিলে তোমার আসে 5, ঠিক আছে। এবার দেখো 2 দ্বারা কাটলে 15, 2 দ্বারা কাটলে 28, আর যায় না, ঠিক আছে। তাহলে এই অনুপাতে দেখো এই অনুপাতে থাকবে কি, থাকবে মুরগি এবং ছাগল থাকবে। বলেছে মুরগির সংখ্যা কত, তাই না? বলেছে মুরগির সংখ্যা কত, দেখো আনুপাতিক সমষ্টি টোটাল 43, তাহলে আনুপাতিক সমষ্টি 43 গুণিত মুরগির জায়গাতে আছে 15, তাহলে 43 কেটে যায়, থাকে 15, অর্থাৎ ওই খামারে মুরগির সংখ্যা 15টি। 15টি রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে ওই প্রশ্নের সঠিক অ্যান্সার। 58 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? ঠিক আগের অঙ্কটার মতোই, দেখো টিয়া আর হরিণ, ঠিক আছে, মিলিয়ে মোট আছে 70টি। সবকটাই যদি টিয়া হয় তাহলে 140টি পা থাকবে, সবকটাই যদি হরিণ হয় তাহলে 280টি পা থাকবে, কিন্তু বলেছে মোট পায়ের সংখ্যা তোমার 200টি, ঠিক আছে। এইভাবে করতে হয় অঙ্কগুলো, কত সহজে দেখো হয়ে যাচ্ছে। তাহলে দেখো 80 আর যদি এখানে তাহলে 60, তাহলে অনুপাত করো, টিয়া আর হরিণের সংখ্যার অনুপাত বেরিয়ে আসবে 20 দ্বারা কাটলে 4, 20 দ্বারা কাটলে 3, ঠিক আছে। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 7, তাহলে টোটাল 70, তাহলে আনুপাতিক সমষ্টি দ্বারা ভাগ, গুণিত চেয়েছে হরিণ, তাহলে হরিণের জায়গায় আছে 3, তাহলে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে এটা কাটলে 10, ঠিক আছে। 3 10 30, অর্থাৎ হরিণের সংখ্যা হবে 30টি। 30 রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%, কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? দেখো ঠিক আছে, একদম বাচ্চাদের অঙ্ক দিয়ে দিয়েছে। 10% একটাতে আর একটাতে 20%, দুটোকে মিশিয়ে দিলে 16% হবে। তাহলে কি অনুপাতে মিশাতে হবে দেখো, মেথড অফ অ্যালিগেশন করো, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। 4:6 মানে 2:3 অনুপাতে মেশাতে হবে, ঠিক আছে। 2:3 অনুপাতে মেশাতে হবে। 2:3 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। তো যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর এখনো আমার কথাগুলি শুনে থাকলে অবশ্যই অন্তত একটা বন্ধুকে ভিডিওটি শেয়ার করো। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4, যদি 3 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো অ্যালকোহল এবং জলের অনুপাত দেওয়া আছে 1:4, টোটাল দেওয়া আছে 15, তাহলে অ্যালকোহল কতটুকু আছে বের করে নিই। আনুপাতিক সমষ্টি 5 দ্বারা ভাগ করো, গুণিত 1, ঠিক আছে। তাহলে 3 লিটার আছে অ্যালকোহল, তাহলে বাকি আছে অর্থাৎ 12 লিটার আছে কি জল। এবার কি বলছে যে আমরা 3 লিটার জল মিশালাম, তাহলে 3:15 এলো, ঠিক আছে। তাহলে 3 লিটার হয়ে গেল অ্যালকোহল আর 15 লিটার হয়ে গেল জল। এখন তাহলে টোটাল কত লিটার? 18 লিটার। তাহলে 18 লিটারের মধ্যে কি বলেছে অ্যালকোহলের শতকরা, 18 লিটারের মধ্যে অ্যালকোহল আছে 3 লিটার, তাহলে 100তে কত? ঠিক আছে 6, 2 দ্বারা কাটলে 50, 2 দ্বারা কাটলে 3, ঠিক আছে। তাহলে 50 এর 3 মানে 3 16 48, 2 এর 3, অর্থাৎ বর্তমানে মিশ্রণের মধ্যে অ্যালকোহল আছে 16.23%। 16.23 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4, দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? দেখো মনে করো 1 নম্বর মিশ্রণ কি আছে, মনে করো মিল্ক অ্যান্ড ওয়াটার আছে, ঠিক আছে। দুটি তরলের অনুপাত দেওয়া আছে কত নাকি তোমার 2:3, এবং 2 নম্বর মিশ্রণে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে মনে করো তুমি 5:4, ঠিক আছে। তাহলে দেখো মিশিয়ে দাও, ঠিক আছে, মিশিয়ে দাও, তাহলে কত ইউনিট এখানে আসবে? এখানে আসবে 7 ইউনিট, এখানে আসলো 7 ইউনিট, অর্থাৎ দেখো অনুপাত 1:1 হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু চেয়েও ছিল, প্রশ্নে বলাও ছিল যে সমান হবে, তাহলে সমান যেহেতু হয়ে গেল, যদি সমান না হতো তাহলে কি আমরা কিছু একটা দ্বারা গুণ করে সমান করে নিতাম, ঠিক আছে। কিন্তু সমান যেহেতু হয়ে গেছে গুণ করার প্রয়োজন হয়নি। তো যাই হোক সমান হয়ে গেল, তাই হিসাব করে লাভ নাই, তাহলে যোগ করো। এবার আবার যোগ করো 5, এবার আবার 9, ঠিক আছে। এবার আবার যোগ করে যেটা হবে সেটাই হবে নির্ণয় অনুপাত, অর্থাৎ 5:9 অনুপাতে মিশাতে হবে। যেহেতু মিলে গেছে
এবং 1:1 হয়ে গেছে, এবার আবার যোগ করে দেখো, এখানে 2 লিটার যদি থাকে, এখানে যদি 3 লিটার থাকে, এখানে যদি 5 লিটার, এখানে যদি 4 লিটার থাকে, তাহলে দেখো মেশানোর পর এখানে 7, এখানে 7 লিটার, অর্থাৎ সমান হয়ে গেছে। ঠিক আছে, সমান যখন হয়ে গেছে তার মানে কি এই অনুপাতে মিশালেই হয়ে যাবে। এবার আবার যোগ করে যে অনুপাতটা পাবো সেই অনুপাতে মিশালেই হয়ে যাবে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 5:9 রয়েছে অপশন ডি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 62 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 300 টাকা কেজি দরের চায়ের সাথে 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? খুবই সহজ একটা অঙ্ক, এটা বেশ কিছু অঙ্ক আমরা আগের পার্টগুলোতে করেছি। দেখো 300 টাকা কেজি দরের চা এবং 175 টাকা কেজি দরের চা বিক্রি করছে 250 টাকায়, কিন্তু দেখো এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, কেজি দরের চা বলা আছে। ঠিক আছে, সরাসরি ক্রয় মূল্য বলা নেই, তাহলে বুঝতে হবে যে এগুলো ক্রয় মূল্য বলা আছে, যখন মিক্সড আপ করছি তারপর এটা বিক্রয় মূল্য বলা আছে, তাহলে এখানে ক্রয় মূল্য আনতে হবে, নাহলে মেথড অফ অ্যালিগেশন কাজ করবে না। এই দুটো যদি বিক্রয় মূল্য থাকতো তাহলে হতো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 25% লাভ করার পর এটা, তাহলে 25% লাভ করার আগে কত ছিল? 250 গুণিত কি বলেছি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিক যেতে হলে উপরে 100 বাই 25% লাভ যেহেতু হয় 125, অর্থাৎ 25 যোগ। ঠিক আছে, দেখো 25 দ্বারা কাটলে 4, 25 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটি 5 0, তাহলে 200, অর্থাৎ এখানে আসবে 200। ঠিক আছে, মেথড অফ অ্যালিগেশন এবার করো, তাহলে তোমরা কি 300 টাকা কেজি চা এবং 175 টাকা চায়ের অনুপাত পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 25 আসবে অনুপাত, এখানে আসবে তোমার 100, তাহলে 1:4। ঠিক আছে, অর্থাৎ এই অনুপাতে চা দুটোকে মেশাতে হবে। 1:4 রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 63 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া n-1 বার করা হলো, এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? দেখো অঙ্ক করতে গিয়ে আগের পার্টে, ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম। কি হয় দেখো, ফার্স্ট ভ্যালু ছিল x, ঠিক আছে, 1 - y লিটার ওঠানামা করছি, ঠিক আছে, তুলছি, বাই x টু দি পাওয়ার কতবার? n-1 টাইম, তাহলে অপশন সি দেখো এটা আছে, তাহলে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এই সূত্রটার ব্যবহার কিন্তু আগের পার্টে আমরা অলরেডি করেছি অঙ্ক করতে গিয়ে। ঠিক আছে, তো তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওর প্লেলিস্ট তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 64 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? দেখো খুবই সহজ একটি অঙ্ক, এগুলো হয় 100:20। ঠিক আছে, স্পিরিট ছিল 100 টাকার, মনে করো 20 টাকার সে এখন লাভ করছে। ঠিক আছে, 20% লাভ হবে, তাহলে এই যে 20% লাভ করছে সেটা কার কারণে? জলের কারণে। ঠিক আছে, তাহলে এটা স্পিরিট আর এটা ওয়াটার। ওকে, তাহলে এর অনুপাত দেখে নাও, অনুপাত 5:1, অর্থাৎ 5:1 এই অনুপাতে মেশাতে হবে। 5:1 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 65 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 60 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে? দেখো ঠিক আগের অঙ্কটার মতোই একটু ডেটা এক্সট্রা দেওয়া আছে। যদি 100 টাকা দুধ কিনি তাহলে কত লাভ হয়? 25 টাকা লাভ হয়। কার কারণে? নাকি ওয়াটার মেশানোর কারণে। ঠিক আছে, তাহলে এটা মিল্ক আর এটা ওয়াটার অনুপাত, তাহলে 4:1 এই অনুপাতে মিল্ক এবং ওয়াটার থাকবে। এবার কি বলেছে যে কি মিল্ক 60 লিটার, ঠিক আছে, তাহলে 4 ইউনিট সমান 60 লিটার, মানে 1 ইউনিট সমান 15 লিটার, অর্থাৎ 60 লিটারের সঙ্গে 15 লিটার জল মেশাতে হবে। 15 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়, 600 টাকা কেজি এবং 450 টাকা কেজি দামের চা কি অনুপাতে মিশ্রিত করলে 625 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়? দেখো ঠিক আছে, কত টাকা কেজি দরের চা? প্রথমে 600 টাকা কেজি দরের চা, তার সঙ্গে 450 টাকা কেজি দরের চা মিশাচ্ছি, এবার কত দরে বিক্রি করছি? 625 দরে বিক্রি করছি, তাতে কত শতাংশ লাভ হচ্ছে? নাকি 25% লাভ হচ্ছে? আমরা প্রথমে 25% লাভ হওয়ার আগে কি দাম ছিল সেখানে চলে যায়, তাহলে 625 গুণিত 100/125, তাই না? 625 বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের দিক যাচ্ছে আর কি। তাহলে উপরে কত? 25 দ্বারা কাটলে 4, নিচে 25 দ্বারা কাটলে 5, ঠিক আছে, তাহলে 135 এটা আবার, ঠিক আছে, সরি 125, সরি 125, ঠিক আছে। তাহলে দেখো যদি এবার 4 দ্বারা গুণ করি তাহলে আসে তোমার 500। প্রথম লাইনটা কি বলেছে দেখো, 5% নষ্ট হয় চা, তাহলে 500 থেকে 5% আবার বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কত থাকবে? 95/100 থাকবে, তাই না? 5% যেহেতু নষ্ট হয় তাহলে 100 ইউনিটের মধ্যে 95 ইউনিট থাকবে, ঠিক আছে, সেটাই করলাম। তাহলে দেখো কেটে দিলাম, তার মানে 5 5 25 5 হাতে থাকে 2, 5 9 45 2 এ
47। তাহলে এখন বর্তমানে প্রাইস হলো 475। এবার অ্যালিগেশন করব। প্রথম লাইনে যেহেতু বলা ছিল 5% চা নষ্ট হয়, আবার কি বলা ছিল 625 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, তাহলে প্রথমে 25% লাভ হওয়ার আগে দাম বের করলাম, সেটা হলো 500। এবার কি 5% এখান থেকে ক্ষতি করে দিলাম, বা 5% যে নষ্ট হয়েছে সেটাও বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 475। এবার মেথড অফ অ্যালিগেশন করবো। দেখো 450 থেকে 475, ঠিক আছে, অর্থাৎ 475 বড়, 450 ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, অর্থাৎ থাকবে 25 অনুপাত, দেখো এটা থেকে এটা বিয়োগ হবে 125 থাকবে, ঠিক আছে, তাহলে 1:5, অর্থাৎ 600 টাকা কেজি দরের চা এবং 450 টাকা কেজি দরের চা 1:5 এই অনুপাতে মেশাতে হবে। এটি রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্নে কি বলছে দেখো, সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 গুণ এবং 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে? একদম বাচ্চাদের অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, 19 গুণ ভারী আর 9 গুণ ভারী, ওভারঅল 15 গুণ ভারী হবে। কি অনুপাতে মেশাতে হবে? ঠিক আছে, সোনা, এটা সোনা আর এটা তামা, তাই না? কি অনুপাতে মেশাতে হবে? দেখো মেথড অফ অ্যালিগেশন করো, 6 অনুপাত এটা কি গো তোমার 4, তাহলে 3:2, অর্থাৎ 3:2 অনুপাতে সোনা এবং তামা মেশাতে হবে। এটা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে মিশ্রণের চ্যাপ্টারে যে কটা প্রশ্ন ছিল সবকটা প্রশ্নের সমাধান আমরা অলরেডি করে ফেললাম। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও কেমন লাগছে, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।